আলাইকুম সবাইকে। আজকে আমরা এর আগের লেকচারটা হচ্ছে ট্যানজেন্ট নিয়ে কথা বলছিলাম। আজকে হচ্ছে আমরা নরমাল অথবা বাংলায় বলতে পারি অভিলম্ব, সেটা নিয়ে কথা বলব। তো অভিলম্ব ব্যাপারটা কি সেটা আমি একটু লিখে রাখছি যে অভিলম্ব হচ্ছে যে বিন্দুতে আমরা স্পর্শক পাচ্ছি। যদি একটু ফিগারটা দেখাই আপনাদেরকে, যে সাপোজ আমি হচ্ছে x1, y1, এই যে কালো দিয়ে আমরা ভরাট করেছি, এই বিন্দুতে হচ্ছে আমরা একটা স্পর্শক পাচ্ছি। সেটা আমি লিখলাম যে x1 y1 বিন্দুতে একটা স্পর্শক পাচ্ছি। তো আমি লিখে এটা ড্র করে ফেলি স্পর্শকটা এবং লাল কালি দিচ্ছি। এই যে একটা স্পর্শক পাচ্ছি। এবার বলছি কি, দেখুন আমাদের ডেফিনিশনটা মিলিয়ে পড়তে হবে যে যে বিন্দুতে আমরা স্পর্শক পাচ্ছি সেই স্পর্শকের সাথে ওই বিন্দুতে লম্ব সরলরেখা, তার মানে এই যে সেই স্পর্শক, ঠিক আছে, তার সাথে ওই বিন্দুতে মানে x1 y1 বিন্দুতে লম্ব সরলরেখা, তার লম্ব সরলরেখা যদি আমরা ড্র করি, বা আমি অন্য একটা কালি নেই, এই বিন্দুতেই x1 y1 বিন্দুতেই ট্যানজেন্টের সাথে লম্বই হচ্ছে অভিলম্ব। তাহলে তাহলে আমি একটু লিখে দিতে চাই কালো কালি দিয়ে, এটা হচ্ছে আমার স্পর্শক, বা ইংরেজিতে বলবো আমরা ট্যানজেন্ট, এবং এটা হচ্ছে আমার অভিলম্ব, বা ইংরেজিতে বলবো আমরা হচ্ছে নরমাল। তো কখনো কখনো নরমাল দিয়েও আসতে পারে অভিলম্ব। ওকে ওকে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে যে আমাদের ট্যানজেন্টের সমীকরণ আমরা শিখে আছি, এর আগের ভিডিওতে আমরা দেখেছি। তো অবিলম্বের কি আমরা সমীকরণ পেতে পারি? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু আগ্রহ হলো যে আসলে আমরা অবিলম্বের, আবার বলছি, অবিলম্বের সমীকরণ জানতে চাই। ঠিক আছে, এরকম একটা ফিল আসলো, জানতে চাই। তো আমরা জানি যে আসলে আমরা কি জানি যে একটা বিন্দু থাকলে দেখুন আপনি একটু ফিল করার চেষ্টা করুন যে অবিলম্ব কিন্তু এক ধরনের সরলরেখা। তো আমরা সরলরেখার যারা চ্যাপ্টার 3 খুব ভালোভাবে ডিপলি বোঝার চেষ্টা করেছে তারা জানে যে সাপোজ একটা বিন্দু দেওয়া আছে, ওই সরলরেখার ঢাল কিন্তু আমরা নির্ণয় করতে পারি না, সাথে সাথে তার, সরি, ওই সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি না, সাথে সাথে ওই স্ট্রেট লাইনের আমার ঢাল সম্পর্কে জানতে হয় যদি একটা বিন্দু দেওয়া থাকে। তাহলে তাহলে আমরা অবিলম্বের সমীকরণ দেখতে পাচ্ছি x1 y1 বিন্দু, তাই না? স্পষ্ট দেখতে পাচ্ছি x1 y1 বিন্দু। তাহলে আমি কি বলতে পারি অবিলম্বের সমীকরণ কি হবে? তাহলে আমি লিখি সমীকরণ, অবিলম্বের সমীকরণ হবে, কি হবে, কিরূপ হবে? বলছে y মাইনাস y1, এবং এখানে আসবে হচ্ছে অবিলম্বের ঢাল, অবিলম্বের ঢাল ইনটু x মাইনাস x1। ওকে, আচ্ছা এখানে আমি ইনটু দিয়েছি, এটা উঠাই নিই, নাহলে দেখা যাচ্ছে x এর মতো, এখানে তাহলে এরকম একটা দিলাম। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। এটাই কিন্তু অবিলম্বের সমীকরণ হবে। কিন্তু আমাকে মনে রাখতে হবে এই যে অবিলম্বের ঢাল লিখছি, এই ঢালটা কিরকম হবে সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই যে অবিলম্বের ঢাল লিখছি, যেমন এর আগের লেকচারে আমরা কিন্তু একই কথা লিখছি যে ট্যানজেন্টের যখন সমীকরণ তখনও কিন্তু একই কথা বলছি, y মাইনাস y1। এখানে ছিল হচ্ছে ট্যানজেন্টের ঢাল বা স্পর্শকের ঢাল। আর আমরা জানি স্পর্শকের ঢাল হচ্ছে ডিফারেন্সিয়েশন দ্বারা নির্ণয় করা হয়। ঢাল তিন ভাবে পেতে পারি। একটা হচ্ছে যদি থিটা দেওয়া থাকে তাহলে আমরা ঢাল পাবো m সমান tan থিটা দ্বারা। যদি থিটা না দেওয়া থাকে, যদি দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে তার ঢাল পাবো হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। আবার যদি কখনো এই দুইটা তথ্য একটাও দেওয়া না থাকে তখন আমরা কিভাবে ঢাল পেতে পারি বলে, তখন আমরা ডিফারেন্সিয়েশন থেকে আমরা স্পর্শকের ঢাল পেতে পারি। এটা এর আগে লেকচারে আমরা বলছি। কিন্তু আজকে আমরা জানতে চাই তাহলে অবিলম্বের ঢালটা আমরা যদি জানতে পারি এবং এখানে যদি বসাতে পারি, আননোনই কিন্তু অবিলম্বের যদি এখানে বসাতে পারি, তাহলেই হচ্ছে আমার অবিলম্বের সমীকরণটা হয়ে যাবে। তাহলে আমি যাই, এখন আমাদের উদ্দেশ্য কি, অবিলম্বের ঢালটা বের করা, তারপর আমরা এক নঙ্গে বসিয়ে দেবো, তাহলেই আমাদের অবিলম্বের সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখতে চাই, তাহলে অবিলম্বের, এখান থেকে আমরা অবিলম্বের ঢালটা আবার পেতে পারি কিভাবে? বলছে এই যে ডেফিনিশন তা থেকেই পেতে পারি। কিভাবে পেতে পারি? দেখুন বলে দিয়েছে যে অবিলম্ব কি? অবিলম্ব হচ্ছে স্পর্শকের সাথে লম্ব। দেখুন এখানে অবিলম্ব বলছে কার সাথে? স্পর্শকের সাথে। এখানে তাকান, স্পর্শকের সাথে অবিলম্ব হচ্ছে স্পর্শকের সাথে লম্ব। অবিলম্ব হচ্ছে স্পর্শকের সাথে লম্ব। এই যে এখানে দেখেন বারবার বলে দিয়েছে। তাহলে দেখুন অবিলম্ব এবং স্পর্শক এরা হচ্ছে পরস্পর লম্ব। আর অবিলম্ব এবং স্পর্শক অবশ্যই অবশ্যই এরা কিন্তু স্ট্রেট লাইন। তাহলে দুটো স্ট্রেট লাইন যদি একে অপরের উপর লম্ব হয় তাদের ঢাল দয়ের গুণফল কত? -1। আমরা সেইটা থেকে লিখব। যেহেতু আমরা এইভাবে সুন্দর করে লিখব, আমরা একটু ফিল নিয়ে লিখব, যেহেতু অবিলম্ব অবিলম্ব এবং স্পর্শক একে অপরের উপর বা একে অপরের সাথে লম্ব অবস্থায় আছে, অপরের সাথে লম্ব অবস্থায় আছে, তাই আমরা কি বলতে পারি? অভিলম্বের ঢাল, অবিলম্বের ঢাল ইনটু স্পর্শকের ঢাল, এদের গুণফলটা -1 হবে। এটা একটা আমরা সবাই জানি, যারা নবম অধ্যায় পড়তে আসছি তারা অবশ্যই তৃতীয় অধ্যায় জানি যে দুইটা সরল রেখা আমরা দেখতে পাচ্ছি, অবিলম্ব এবং স্পর্শক উভয়ই সরল রেখা। কেন সরল রেখা? চলার পথ চলতে গিয়ে এরা কিন্তু এরকম বাঁকা ঠাকা হয়নি, দেখেন একদম সরল। ঠিক আছে, তাহলে আমরা জানি যে দুইটা সরল রেখা সমান্তরাল হয় হচ্ছে যখন ঢাল দ্বয় সমান হয়, আর দুইটা সরল রেখা কখন হচ্ছে লম্ব হয় বলে তাদের গুণফল যদি -1 হয়। এগুলো কিন্তু আমরা জানি, সুতরাং এটা থেকে আমরা লিখব। এখন দেখুন অবিলম্বের ঢালটা তো আমরা বের করতে চাই, এটা তো আমরা জানি না, ঠিক না? তাহলে এখানে অবিলম্বের ঢালের জায়গায় থাকবে অবিলম্বের ঢাল। আর আমরা স্পর্শকের ঢাল সমান কি লিখবো? আমরা কিন্তু বারবার বলছি এই অধ্যায়টার নাম, অর্থাৎ এর আগের লেকচারে আমি বলেছি যে এই অধ্যায়টা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন।
ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা বলছিলাম যে ডিফারেন্সিয়েশন থেকে কি পেতে পারি? বলছিলাম প্রথম কথা, ১ম দিন বলেছিলাম, আবার এর আগের লেকচারে বলেছি যে আমরা ডিফারেন্সিয়েশন থেকে রেট অফ চেঞ্জ পেতে পারি, মানে পরিবর্তনের হার। আর জিওমেট্রিক্যালি আমরা আসলে একটা স্পর্শকের ঢাল পেতে পারি। তাহলে এই যে স্পর্শকের ঢাল, এটা আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট এক ধরনের ডিফারেন্সিয়েশন। আমি কি বুঝাইতে পেরেছি? আপনি বলতে পারেন, ভাই আমি তো ঢাল এভাবে শিখি নাই, আমরা তো ঢাল অন্যান্যভাবে শিখছি যে থিটা দেওয়া থাকলে ঢাল হচ্ছে n সমান tan থিটা। তারপরে আপনার ২ টা বিন্দু দেওয়া থাকলে তখন ঢাল হচ্ছে খুঁটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। কিন্তু আমি কেন এভাবে নির্ণয় করব? স্পর্শকের ঢাল বের করতে গেলে কেন ডিফারেন্সিয়েশন লাগে? কারণ আপনার যেটার মাধ্যমে পারেন, যেমন থিটা, এখানে থিটা দেওয়া থাকবে না। মনে করেন আপনি জানেন যে ঢাল বের করার একটা সূত্র হচ্ছে থিটা দেওয়া থাকলে আমরা ঢাল বের করতে পারি। এখানে থিটা দেওয়া থাকবে না। ২ টা বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল নির্ণয় করতে পারতাম। এখানে ২ টা বিন্দু দেওয়া থাকবে না। তাহলে কিভাবে নির্ণয় করব? বলছে তাহলে আমরা নির্ণয় করব হচ্ছে ডিফারেন্সিয়েশন দ্বারা। ডিফারেন্সিয়েশনও স্পর্শকের ঢাল দিয়ে থাকে। বুঝাইতে পারছি? এবং ইন্টারেস্টিং ভাবে থিটা ইকুয়ালস টু আ সরি m ইকুয়ালস টু tan থিটা দ্বারা আপনি যে ঢাল পাবেন, আবার এটা দ্বারা যদি নির্ণয় করেন, সাপোজ এই যে একটা সরলরেখা, সাপোজ এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা মনে করেন থিটা কোণে আছে। এটার যে ঢাল পাবেন আপনি, এখানে ২ টা বিন্দুগামী থাকলেও, তাহলে ২ টা বিন্দুগামী সেটা দ্বারা যদি নির্ণয় করেন ঢাল একই ঢাল পাবেন। বুঝতে পারছেন? এবং dy dx অর্থাৎ আপনার ডিফারেন্সিয়েশন দ্বারাও ট্যানজেন্টের যে ঢাল, অর্থাৎ ঢাল যেভাবেই নির্ণয় করুন না কেন, আপনার ঢাল সবসময় সেমই হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা পাবো, এটা পাবো স্পর্শকের ঢাল মানে হচ্ছে dy dx। যেহেতু স্পর্শকটা কোন বিন্দুতে? x বিন্দুতে, আমরা আসলে এটা দ্বারা বুঝাচ্ছি x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল। জাস্ট এই কথাটুকুকেই বাংলা ভাষায় যদি আপনি পড়তে চান, এটা দ্বারা আমরা বুঝাবো x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল। ঠিক আছে? এটা ইকুয়ালস টু হবে -1। আচ্ছা, এবার আমাদের কি দরকার? বলছে এবার আমাদের দরকার হচ্ছে অবিলম্বের ঢাল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? পরবর্তী পেজে যদি আমি চলে যাই, এখান থেকে আমরা লিখতে পারি যে অবিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে 1, এখানে একটা মাইনাস আছে, আর ওইটাকে নিচে নামায় নিয়ে আসতেছি স্পর্শকের ঢালকে, তাহলে dy dx at x1, y1 বিন্দুতে। ওকে? এখন এটাকেই আমি হচ্ছে দেখুন অবিলম্বের ঢাল কিন্তু আমি পেয়ে গেছি। অবিলম্বের ঢালকে আমি এই যে ১ নং এ বসায় দেব। এই ১ নং এ বসায় দিতে চাই। তাহলে আমি কি পাবো? তাহলে সুতরাং সুতরাং অভিলম্বের সমীকরণ কি হবে? বলছে অবিলম্বের সমীকরণ হবে, বা ১ নং এ বসিয়ে দেই, এরকম লিখলেও হবে যে y মাইনাস y1, আর অবিলম্বের যে ঢাল সেটা তো পেয়ে গেলাম, -1 ওভার dy dx at x1, y1, এবং এটার পড়বো কিভাবে আমরা? এই জাস্ট এতটুকুকে, এটা হচ্ছে x1, y1 বিন্দুতে আপনার স্পর্শকের ঢাল। এটা কিসের ঢাল? x1, y1 বিন্দুতে স্পর্শকের ঢাল। আর এই পুরাটা কিসের ঢাল? এই পুরাটা হচ্ছে আমার অবিলম্বের ঢাল। ঠিক আছে? ওকে। আর এখানে থাকবে ইনটু x মাইনাস x1। এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক পড়াশোনা। এখন আমরা আসলে চলে যেতে চাই। আমরা কিছু সলভ করব। আজকে 9.8 যত কোয়েশ্চেন আছে, কঠিন কোয়েশ্চেনগুলো আমরা ফিল করে পড়াশোনা করব। তো আমরা কি একটা অঙ্ক আমরা দেখতে চাই। আমি সেটাও একটু তুলে রাখছি। সেটা হচ্ছে y cos to 1/3 x cube minus 5x plus 2, এই বক্ররেখার 0,2 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের ঢাল নির্ণয় করতে বলছে। আমি আবার বলছি, 0,2 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বলছিলাম এখানে যেহেতু থিটাও নাই এবং ২ টা বিন্দুও দেওয়া নাই যে যাদের আমরা ঢাল নির্ণয় করব, তাহলে আমরা আসলে স্পর্শকের ঢাল পেতে পারি কিভাবে? বলছি আমরা স্পর্শকের ঢাল পেতে পারি, এই যে এখানে দেখো আমরা স্পর্শকের ঢাল চাইছে প্রথমে। তো স্পর্শকের ঢাল পেতে পারি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। তা আমরা ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, এই কারণে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, এবং ডিফারেন্সিয়েশন করে আমরা এই যে এই ব্যাপারে পৌঁছালাম। আমরা ডিফারেন্সিয়েশন সবাই জানি। কিন্তু আমাকে ঢাল নির্ণয় করতে বলেছে কোন বিন্দুতে? 0,2 বিন্দুতে। সুতরাং আমাকে এটা যদি তোমরা বাংলা ভাষায় লেখো যে এভাবে যে 0,2 বিন্দুতে স্পর্শকের ঢাল হবে, ঢাল এটা 0,2 বিন্দুতে স্পর্শকের ঢাল লেখাটা যেই কথা, তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো একদম সংক্ষেপে। তাহলে dy dx এখানে দিয়ে তারপর লিখতে পারো 0,2। এটা দ্বারা আসলে কি বুঝাবে? এটা দ্বারা বুঝাবে, এই ব্র্যাকেটের পুরো ব্যাপারটা দ্বারা বুঝাবে যে 0,2 বিন্দুতে স্পর্শকের ঢাল। কেন? কারণ আমরা জানি dy dx দ্বারা আসলে স্পর্শকের ঢাল বুঝায়, তাই না? এখন এই যে নিচে লিখে দিছি 0,2, এই কারণে বলবো 0,2 বিন্দুতে। ঠিক আছে? তাহলে সেটা কত হবে? বলে সেটা হবে হচ্ছে, এখানে দেখো x স্কয়ার মাইনাস 5। এখন দেখো এখানে x এর মান হচ্ছে তোমার 0, আর y এর মান এখানে হচ্ছে তোমার 2। ঠিক আছে? তাহলে এগুলো একটু বসাই দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তোমরা বলতে পারো যে ভাইয়া না, এটার নাম তো দিছেন আপনি x1, এটার নাম তো দিছেন আপনি y1। আসলে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি ভুজ এবং কোটি, আর কোনো কিছু না। নাম দিয়েছি জাস্ট এমনিতে। তাহলে এখানে ভুজের জায়গায় বসাই দাও। এখানে 0, তাহলে পাচ্ছি হচ্ছে -5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার স্পর্শকের ঢাল -5। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখো, আমরা যদি অবিলম্বের ঢাল চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমরা এখানেই আমরা দাগ কেটে ফেলি এবং এখানেই আমরা করি, এটার পাশেই করি। আহ এরকম একটু করি। তাহলে অবিলম্বেরটা আমাদের কি হবে? দেখো লিখে দাও এখানে অবিলম্বের ঢাল। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে অবিলম্বের ঢাল কি পেয়েছিলাম? এখানে একটা -1 এবং এখানে নিচে হচ্ছে স্পর্শকের ঢাল ছিল। আর কিছু না। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারছি, সরি, এখানে -1 আর এখানে dy dx আমরা এইমাত্র বের করে ফেলছি -5। এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার 1/5। তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য
আমি এবার হচ্ছে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ বের করে ফেলতে চাই। কেন আমি একটু বুঝাচ্ছি। জাস্ট এটা কিন্তু বলে নাই। তারপরে এটা আমি জাস্ট ফিলের জন্য তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে আমি যদি বলতাম স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতাম? স্পর্শকের সমীকরণ, তাহলে এখান থেকে আমরা কি লিখতাম? y মাইনাস y1, আমরা এটা জানি। আর এখানে আসতে হচ্ছে dy dx এট পয়েন্ট, এখানে যেহেতু দেওয়া আছে 0,2, আর এখানে আসতো x মাইনাস x1। এখন দেখো এখানে আমাদের y1 মানে হচ্ছে তোমার 2, এখানে পাইতাম কত? এটার মান কিন্তু আমার আছে -5, এটা আগে বের করা আছে। আর এখানে থাকবে হচ্ছে x মাইনাস x1 এর মান হচ্ছে 0। তো দিন শেষে এটাকে আমরা কি পেতাম? y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু, দেখো, -5x। তো তোমরা যারা সরলরেখা খুব ভালোভাবে পারো, তুমি চাইলে কিন্তু এখান থেকেই বুঝতে পারছো যে এখানে -5x আর এই পাশে হচ্ছে 2, দেখছো? বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ঢালটা হচ্ছে -5। এই যে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, তোমরা যারা খুব ভালোভাবে স্ট্রেট লাইন পারো, তারাও কিন্তু দেখতে পাচ্ছ এই সমীকরণ থেকেও দেওয়া আছে যে এখানে ঢাল দেখো -5। ঠিক আছে? আর আমরা তো আমরা বের করতে পারি। আচ্ছা, এরপর আমরা যদি অবিলম্বের সমীকরণটা পেতাম, দেখো তো অবিলম্বের সমীকরণটা কিভাবে লিখতে পারি? সিমিলারলি আমরা একদম সহজে লিখে ফেলতে পারি যে অবিলম্বের সমীকরণ হবে y মাইনাস y1, এখানে আসবে অবিলম্বের ঢাল, তার মানে জানি অবিলম্বের ঢাল মানে হচ্ছে 1 ওভার dy dx, এখানে x মাইনাস x1, এখানে y মাইনাস y1 এর মান হচ্ছে 2, আর এখানে এইটা আর এটার মান হচ্ছে -5, এখানে x মাইনাস 0। দিন শেষে এখানে আমরা পাচ্ছি y মাইনাস 2, আর এখানে পাচ্ছি হচ্ছে 1 ওভার 5, এখানে x, শুধু x পাচ্ছি, তাহলে আর ব্র্যাকেট দিতে হবে না আমাকে, x। ঠিক আছে? ওকে, তাহলে এইটা গেল। এবার একটা কথা চিন্তা করো, তোমাকে আমি জাস্ট ফিল করানোর জন্য আমি একটা ব্যাপারে নিয়ে যাচ্ছি, তোমরা তাহলে নিয়ে যাচ্ছে আমার আমার ওটাতে হচ্ছিল না। আমাদের যে বক্ররেখাটা ছিল সেটা হচ্ছে y equals to 1/3 x cube minus 5x plus 2, এটা ছিল আমাদের বক্ররেখা। দেখো তো এটা কেন বক্ররেখা বলতেছি, বোঝা যাচ্ছে কিনা? কেন বক্ররেখা? কারণ এটা সরল না। দেখো এই যে বাঁকা বাঁকা আছে, এই যে বাঁকা আছে, এই কারণে এটা বক্ররেখা। গেল, এটা আমরা আসলে কেন শিখছি। এরপর তোমরা দেখো আমরা কিন্তু স্পর্শকের ঢাল পেয়েছিলাম, বা স্পর্শকের সমীকরণ। দেখো তো কি পেয়েছিলাম, এখানে স্পর্শকের সমীকরণ পেয়েছিলাম কি, দেখো তো এখানে দেখো এই যে স্পর্শকের সমীকরণ y সমান মাইনাস 5x প্লাস 2, তাহলে আমরা এটা একটু বসাইতে চাই। y সমান মাইনাস 5x, y সমান -5x প্লাস 2। দেখো তো এটা একটা স্পর্শক কিনা? একদম দেখছো কোথাও ছেদ করছে না। আমরা যদি আরেকটু জুম করতাম তাহলে বুঝতে পারতা যে এটা একটু ছোট করি, তাহলে আরো বোঝা যাবে যে এটা কিন্তু একটা স্পর্শক। দেখো তো এই দেখো 0,2 বিন্দুতে স্পর্শকটা পাওয়া যাচ্ছে। বলো তো বুঝছো কিনা ফিলটা? তাহলে এই যে বক্ররেখা আঁকলাম, বক্ররেখার 0,2 বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি একটা স্পর্শক পাচ্ছি। তাহলে সেই স্পর্শকের এখান থেকে বোঝা যাচ্ছে ঢাল কত? আমরা জানি y mx c থাকলে তার ঢাল কিভাবে নির্ণয় করে? এই যে এখানে এটা হচ্ছে আমার -5 হচ্ছে আমার ঢাল। বলো তো বুঝছো কিনা ব্যাপারটা? এবার আমরা অবিলম্বেরটা দেখতে চাই যে আসলে অবিলম্বেরটা হয় কিনা, স্পর্শকের সাথে লম্ব কোনো কিছু পাই কিনা। তাহলে অবিলম্বের সমীকরণটা আমরা কি বের করছিলাম? দেখো তো এই যে অবিলম্বের সমীকরণটা পেয়েছিলাম হচ্ছে y - 2 1/5x। লেখো এখানে যে y - 2 y - 2 1/5, সরি 1/5, এরপরে একটা x। এবার আমি কি কোথাও ভুল করছি? 20 দিয়ে দিচ্ছি, দেখছো? এই কারণে কিন্তু হচ্ছিল না। এই যে দেখো তো এই যে ট্যানজেন্টের সাথে লম্ব কিনা? তুমি দেখো এই বিন্দুতে 2,0 বিন্দুতে ট্যানজেন্টের সাথে এই যে এটার সাথে, এই যে এটার সাথে, এটার সাথে, এই যে কালারের নাম তো আমি জানি না, এই কালারের সাথে এইটা দেখো লম্ব আকারে আছে। বলো তো বুঝছো কিনা ব্যাপারটা? তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম, একটা দিয়ে সবকিছু বুঝে গেলাম। ঠিক আছে? আমরা, এটা হচ্ছে আমার এক। তাহলে আমাকে যদি কখনো অবিলম্বের ঢাল, স্পর্শকের ঢাল, অবিলম্বের সমীকরণ, স্পর্শকের সমীকরণ বলে, তাহলে আমরা এভাবে করবো এবং আশা রাখি এগুলো আমরা পারবো। ঠিক আছে? প্রত্যেকটা পারবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্কতে যেতে চাই ম্যাথে, এবং এটা হচ্ছে 1 এর 6 নাম্বার রূপান্তর প্রকাশনী। তো আমি সেটা করতে চাই 1 এর 6। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 1 এর 3, তাহলে আমি এখানে লিখে দিই এটা হচ্ছে 1 এর 3, এবং আমরা ফিল করতেছিলাম যে আসলে ব্যাপারটা কি। আচ্ছা, 1 এর 6 কি বলছে? বলছে y ইকুয়ালস টু x প্লাস 1, x মাইনাস 1, x মাইনাস 3। বক্ররেখাটি 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 যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, x অক্ষকে ছেদ করে, ওই বিন্দুতে ওই বিন্দুতে বা ওই বিন্দুতে না লিখে ওই বিন্দুগুলিতে লিখলে ভালো হবে। কারণ কয়টা বিন্দুতে ছেদ করে এটা? ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। স্পর্শকের ঢাল নির্ণয় করো, এটা বললো। ওকে, আচ্ছা, এটা বলছে আমাকে। এবার দেখো
এবার কিন্তু তোমাকে বলে দেয়নি, আগের অঙ্কটায় দেখো, আগের অঙ্কটায় তোমাকে বলে দিয়েছে যে 0,2 বিন্দুতে স্পর্শকের ঢাল, কিন্তু এবার তোমাকে আরেকটু কাজ দিয়ে দিয়েছে যে না তুমি এত ছোট না, তোমাকে জাস্ট এবার একটা ক্লু দিয়েছে যে না, যে বিন্দুতে যে বিন্দুটা কি সেটা বলে দিয়েছে, যে বিন্দুতে এক্স অক্ষকে সেট করে, তাহলে এক্স অক্ষকে যদি কেউ সেট করে সেখানে ওয়াই এর মান কি 0 না? ঠিক আছে, তাছাড়া আমি যদি গ্রাফ দিয়ে ফিল করতে চাই, তাহলে আমি একটু ফিল করতে চাই, যেহেতু আমি একটু এখানে আবার চলে যাচ্ছি আমার সাথে, দেখো আচ্ছা এখানে চলে আসো, তাহলে এগুলো আমি কেটে দিচ্ছি, তো এগুলো যেহেতু দরকার নেই, ও এগুলো কেটে ফেলো। ওকে, এবার আমাদের দেখো, আমি আগে ফিল থেকে করি, তারপরে হচ্ছে আমরা ম্যাথ করবো সরাসরি বা খাতা কলমে করবো। তাহলে এখানে ছিল এক্স প্লাস ওয়ান, এটা একটা বক্ররেখা হবে, কেন হবে আমি বলবো সেটাও, যেহেতু দেখবা এদেরকে গুণ করলে পাওয়ারটা 3 আসবে। এক্স মাইনাস ওয়ান, এরপরে ছিল এক্স মাইনাস থ্রি, দেখতে পাচ্ছ সবাই? এটাও একটা বক্ররেখা হবে, কেন হবে এমনিতে যদি আমরা সারে বলে কেন হবে, কারণ এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তিনটা এক্স গুণ করলে এক্স কিউব হবে, সুতরাং এটা একটা বক্ররেখা হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা যে বক্ররেখা এখানে আমরা বুঝতে পারলাম। এবার বলো তো এক্স অক্ষকে সেট করছে কোন কোন বিন্দু, এটা একটা বিন্দু না এক্স অক্ষকে সেট করছে, তোমরা বলো। এখানে একটা বিন্দু না এক্স অক্ষকে সেট করছে, আর এই যে একটা বিন্দু না এক্স অক্ষকে সেট করছে, বলো তো বুঝছো কিনা? তিনটা বিন্দুতে কেন সেট করলো, এরকম প্রশ্ন হতে পারে না যে তিনটা বিন্দুতে কেন সেট করলো? এটা আমরা বলবো হাতে কলমে করতে গিয়ে বলবো। তবে দেখো এখানে কিন্তু পরবর্তীতে যে যেহেতু এই বিন্দুতে সেট করছে, এই বিন্দুতে সেট করছে এবং এই বিন্দুতে সেট করছে, সুতরাং দেখো তিনটার কিন্তু আমরা গ্রাফে দেখতে পাচ্ছি, একটার মান হবে -1,0, আর একটার মান হবে 1,0, আর একটার মান হবে 3,0। কেন এখানে সব জিরো হচ্ছে কোটি? কারণ এখানে যেহেতু y এর মান 0, বলো তো বুঝছো কিনা? তো আমরা গ্রাফ থেকে তো এভাবে সহজে, কিন্তু আমরা তো পরীক্ষার খাতায় এই গ্রাফ আঁকতে পারবো না, ঠিক কি না? কারণ এই ধরনের গ্রাফ আমাদেরকে শেখানো হয় না, যদিও এটা শেখানো উচিত, ট্রেনে বসে শেখানো উচিত। এটা একটা পলিনোমিয়ালের গ্রাফগুলো কেন এরকম হয় তারও ব্যাখ্যা আছে, ঠিক আছে, তারও ব্যাখ্যা আছে। তা আমরা সেখানে যাচ্ছি না, ব্যাখ্যাটা আছে অবশ্যই, ট্রেনের এটা শেখানো উচিত। তাহলে আমরা কি করব, কিভাবে হাতে কলমে করবো, এটা তো গ্রাফে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা গ্রাফে চলে যাই, এবার সরি হাতে কলমে করতে যাই। তাহলে দেখো আমরা স্পষ্ট বুঝতে পারছি যে যে বিন্দুতে এক্স অক্ষকে সেট করে, তাহলে আমরা যেহেতু যেহেতু লিখবো, এটা সুন্দর করে লিখবো, যেহেতু এক্স অক্ষকে সেট করে, যেহেতু এক্স অক্ষকে সেট করে বক্ররেখাটি, তাই y সমান 0, এতটুকু আমরা শিওর। তাহলে এখানে বসাই দাও y সমান 0, তাহলে x প্লাস 1, x মাইনাস 1, x প্লাস 3, এই যে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের প্রোডাক্ট মানে গুণফল 0, এর ব্যাখ্যা কি হয়? হয় আমরা এগুলো লিখতে পারি না, x প্লাস 1 ইকুয়ালস টু 0, অথবা সরি এখানে 0, অথবা x মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বের করতে পারি না, বলো? x সমান হচ্ছে -1, x সমান হচ্ছে +1, আর x সমান হচ্ছে 3। তাহলে আমাদের তিনটা বিন্দু পাই গেলাম, কি কি? x এর মান -1, y এর মান তো 0, আবার x এর মান x এর মান 1, y এর মান তো আবার 0, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 0। তাহলে এই যে তিনটা পয়েন্ট পাইলাম, এই কারণে দেখবা এখানে তিনটা পয়েন্ট পেলাম, এই কারণে এখানে লিখছে যে বিন্দুগুলোতে, কারণ এখানে বোঝাই যাচ্ছে বহু বছর বিন্দুগুলো পাবো, একটা বিন্দু না। এর আগের বারের অঙ্কটায় দেখো, এর আগের বারের অঙ্কটা তোমার যেহেতু প্রথম ম্যাথ ছিল আমাদের এই চ্যাপ্টার, এই কারণে হচ্ছে এর আগের বারের অঙ্কটাতে তোমার এরকম একটা পয়েন্ট দিয়ে দিয়েছিল এবং এটা সরাসরি বলে দিয়েছিল। কিন্তু কখনো কখনো এরকম হতে পারে তোমাকে ক্লু দিয়ে দিবে, বিন্দু বের করার কিছু ক্লু দিয়ে দিবে, তোমাকে বের করতে হবে। বলো তো বুঝছো কিনা? পারবো কিনা এবার? এবার বলছে এবার বলছে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তাহলে বিন্দু যেহেতু পাই গেছি, তাহলে স্পর্শকের ঢাল তো ডিফারেন্সিয়েশন দ্বারা নির্ণয় করা হয়। তাহলে আমি আগে ডিফারেন্সিয়েশন করি, তারপরে এই বিন্দুগুলো বসাই দেবো, তাহলে হয়ে যাবে। বলো তো বুঝছো কিনা? তাহলে ডিফারেন্সিয়েশন করে ফেলো। তাহলে ডিফারেন্সিয়েশন যদি করতে চাই, তাহলে y আগে একটু গুণটা করে নেই। এখানে ছিল কত? x প্লাস 1, x প্লাস 1, এখানে ছিল x মাইনাস 1, ঠিক আছে, আর এখানে ছিল হচ্ছে x মাইনাস 3। ওকে, আচ্ছা তাহলে এখানে গুণফলটা কি হবে? আমি আগে ওই দুটার গুণ করি, তোমরা ছোটকালের গুণ করে দাও, এটার সাথে এটা গুণ, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। ওকে, এরপরে আবার ছোটকালের মতো এটার সাথে সবাইকে গুণ করে দাও, x দ্বারা সবাইকে গুণ করে দাও, তাহলে এখানে থাকবে হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 3x প্লাস x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। ওকে, তো সুন্দর করে লিখলে এখানে থাকবে x কিউব, আর দেখো এখানে হচ্ছে 4টা x স্কয়ার আছে মাইনাস, আবার এখানে একটা x স্কয়ার চলে গেলে তাহলে থাকবে হচ্ছে 3টা x স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে 3x থেকে একটা x চলে গেলে থাকবে, ও এখানে 3x আর 3x কাটাকাটি যাবে, তাহলে থাকবে মাইনাস x। আমরা এগুলো করে দিতে পারি। ওকে, এখানে x কিউব, এরপর থাকলো কি? ও, এরপর থাকছে হচ্ছে আবার আমরা যাচ্ছি 3x স্কয়ার, এরপর আমার যাচ্ছে হচ্ছে মাইনাস x থাকছে আর প্লাস একটা 3 থাকছে, শেষ। আচ্ছা এভাবে করে নিলাম কেন? গুণটা করে নিলে আমার একটা ভালো হবে, কারণ আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন করতে চাই, সহজ কথা, গুণটা করে নিলে আমার জন্য ভালো হবে না? এই কারণে দেখো তো এটা ডিফারেন্সিয়েশন করতে গেলে কিরকম হইতো, u ইনটু v ইনটু w এর সূত্রটা, কিন্তু এখন আমার জন্য এটা সবচেয়ে ভালো না ডিফারেন্সিয়েশন করাটা, দেখো তো, এই কারণে আর কোনো কিছু না, গুণটা করে নিয়েছি। আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এটা গ্রাফটা, ওই যে গ্রাফটা পাওয়া গেল, সেই গ্রাফটা কিন্তু আমি বলছি এটা 10 এর পড়া। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করছো না বা হাসাহাসি করছো। এটা দেখো, এখান থেকে দেখো এটা যে 10 এর পড়া কেমনে বুঝবো? এখানে দেখো y সমান x কিউব, তারপর সামথিং 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 আছে। ওকে, দেখো x কিউবের আগে কোনো মাইনাস চিহ্ন নাই, প্লাস। আমরা জানি, তুমি একটু তাকাও, এখানে আমরা যে x কিউবের গ্রাফ পড়ি, x কিউব, আবার বলছি যে x কিউবের গ্রাফটা কি? তোমরা কি জানো x কিউবের গ্রাফটা কি? দেখো আমি আবার তোমাদের একটু দেখাই, বরাদ করছি, y সমান জাস্ট x কিউব লেখো,
ফিল করো তাহলে বুঝতে পারবা এক্স কিউব। দেখছো এটা কি? আমি লালটা মুছে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে এক্স কিউবের গ্রাফ। কিরকম? তুমি একটু ফিল করতে পারো যে এক্স কিউবের গ্রাফটা আমি আঁকতে চাই। আচ্ছা কিভাবে আঁকবো? তুমি দেখো এখানে এক্স এর মান যখন নেগেটিভ নিবা, এক্স এর মান নিলা হচ্ছে -1, তার মানে এখানে পাচ্ছ ওয়াই এর মান -1, তাই কিনা? অর্থাৎ এদিকে নিলে এদিকে একটা পাবা। এক্স এর মান যখন 2 তখন ওয়াই এর মান পাবা হচ্ছে তোমার -8, তার মানে অনেক দূর, তাই কিনা? তার মানে বুঝতে পারছো এখান থেকে এমনি এমনি যায় এরকম এরকম উঠতে থাকবে নাকি? বুঝো নাই গ্রাফটা? দেখো এক্স এর মান যখন 1 তখন 1, কিন্তু এক্স এর মান 2 তখন 8, অনেক উপরে উঠবে। অর্থাৎ ব্যাপারটা গ্রাফটা হচ্ছে এরকম হয়। ওয়াই সমান এক্স কিউবের গ্রাফটা কিরকম হয়? দেখো, তাহলে আমরা সবসময় মনে রাখবো এরকম দিয়ে এরকম একটা ব্যাপার হয়, উপরে উঠতে থাকবে। আমার যদি আঁকাটা সুন্দর হয় না, আমি আঁকতে পারি না ব্যাপারগুলো, কিন্তু আমি ফিল করতে পারি ব্যাপারটা একদম এরকম হবে। বুঝতে পেরেছো? এখন বলতে পারো ভাইয়া এখানে তার আপনার ওইটার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে, দেখো এখানে এখানে হচ্ছে, এখানে একটু যাই আবার খাতা কলমে। এখানে হচ্ছে ব্যাপারটা দেখো, এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে, এটার চিত্র হচ্ছে y সমান x কিউব। তুমি সব সময় মনে রাখবা x কিউব দেখলে এরকম এই যে এই সাইড হচ্ছে ডাউন, এই সাইড হচ্ছে আপ হবে। মানে এখান থেকে শুরু চলতে চলতে এইভাবে যেতে থাকবে। ওকে? তাহলে চিত্রটা সব সময় x কিউব দেখছো এরকমই হবে। এখন বাড়তি যেহেতু কিছু আছে, সেটা আবার কি হবে সেটা আমরা কেমনে বুঝবো যে কি হবে? সেটাকে আমরা সব সময় চেষ্টা করব এরকম রূপে নিয়ে যাওয়ার জন্য। আগে তো আমরা বুঝতেই পারছি এটা x কিউব হবে। কেমনে বুঝলাম? এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে। ৩ টা x গুণ করলে হচ্ছে x কিউব হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে এটা এক্স কিউব হবে। সুতরাং গ্রাফটা হচ্ছে কোথায় থাকবে বলো? এটা বলছি ডাউনের দিকে থাকবে, এটা আপের দিকে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো ফিগারটা আমার এরকম আছে কিনা? এই যে একটা দিক ডাউন, এই যে এটার চিত্র যদি আমি মুছে দিয়ে এটা করি, দেখো একটা দিক ডাউন আছে আর একটা দিক আপ আছে। বলো তো বুঝছো কিনা? এটা ১ নাম্বার কন্ডিশন। ২ নাম্বার কন্ডিশন হচ্ছে আমরা চেষ্টা করব সবসময় এই যে এরকম রূপে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে। কি বলছি? আমরা পরবর্তীতে এই যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সের উপরে নিয়ে যাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি কি? যে y এর মান যদি 0 হয়, y এর মান 0 কোথায় বলো তো? y এর মান 0 কিন্তু এই পুরো লাইনের মধ্যে, x এর লাইন পুরো লাইনের মধ্যে y এর মান 0, তাই কিনা? আচ্ছা y এর মান যদি 0 হয়ে যায় তাহলে x এর মান কি পাচ্ছি? বলো x এর মান পাচ্ছি -1 +1 3। তার মানে বুঝতে পারছো এই গ্রাফটা হচ্ছে আমার ৩ জায়গায় ইন্টারসেক্ট করবে। তার মানে এখান থেকে, হ্যাঁ ঠিক আছে, এরকম নিচ থেকে যাবে। একবার বলছি -1, x এর মান কত বলছি? -1, তার মানে এখানে যাবে। x এর মান হচ্ছে +1, তার মানে এখানে যাবে। x এর মান বলছি আবার +3, তার মানে এরকম যায় আপ হবে। নাকি বুঝো নাই? 0 0 দিয়ে যাবে না। কেন? কারণ দেখো y এর মান যদি 0 বসাও তাহলে x এর মান কিন্তু 0 আসবে না এখানে। বলো তো বুঝছো কিনা? এই চিত্রগুলো আসলে যখন আমরা পলিনোমিয়াল পড়ি চ্যাপ্টার 2 উচ্চতর গণিত ১ম শ্রেণী, তখন আসলে এগুলো শিখানো উচিত স্যারদের। তাহলে কিন্তু তুমি ফিল করতে পারবা। কিন্তু এগুলো শিখায় না আমাদেরকে। তো আমি এগুলো একটু বলে দিলাম। তোমরা আবার অনেকে হাসতে পারো। এই কারণে আমি আসলে এটা পড়াই দিলাম। তো এগুলো একটু কঠিন ব্যাপার থাকে সবসময়। তারপরেও তোমরা এটা একদম চিত্র আঁকতে হবে না তোমার কখনো। তো অনেকে আবার ভাববে যে এটা কেন পড়বো? এই কারণে। যাই হোক, এবার আমরা কি করতে পারি দেখো, এখান থেকে আমরা কি করতে পারি? তো এখান থেকে আমি এবার ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে dy dx, এটাকে করলে আসবে আমার 3x স্কয়ার, এটাকে করলে আসবে 6x, এখানে থাকবে 1। এবার আমার বিন্দুগুলোতে ঢাল বের করতে হবে। তাহলে এখন বসাই দাও। -1, 0 বসাও, এখানে x এর মান -1 আর y এর মান হচ্ছে 0, তাহলে এখানে বসাও। -1 কে করলে স্কয়ার করলে 1 হয়ে যায়, তাহলে 3। এখানে থাকবে হচ্ছে +6, তার মানে হচ্ছে দিন শেষে পাচ্ছি হচ্ছে +6, আর এখানে একটা থাকছে -1, তো এখানে থাকছে হচ্ছে আমার 8। বলো তো বুঝছো কিনা? বুঝাইতে পারছি কিনা? তার মানে -1, 0 বিন্দুতে আমার স্পর্শকের ঢাল কত? 8। বুঝাইতে পারছি? আচ্ছা, না বুঝলে বলতে পারো। তাহলে আমি পাই গেলাম যে মাইনাস মাইনাস ওয়ান -1, 0 বিন্দুতে স্পর্শকের ঢাল পেলাম 8। তো সিমিলারলি বাকিগুলো পারবা না? পারবা না? তাহলে dy এখানে লিখে দিই এই লাইনটাও। dy dx সমান হচ্ছে আমরা পাবো 3x স্কয়ার 6x -1 বসাইলে পাই যাবা। এরপর বলো তো 1, 0 বিন্দুতে আমার ঢাল কত পাবো? স্পর্শকের এত বিন্দুতে স্পর্শকের ঢাল সেটা পাবো কত? এখানে বসাও। তাহলে 1 -6, তাহলে এখানে পাচ্ছি 3, সরি 3, এখানে -6 আর এখানে পাবো হচ্ছে -1। দিন শেষে কত পাচ্ছি? -4, তাই না? এবার বলো তো আমরা হচ্ছে 3, 0 বিন্দুতে কত পাবো? স্পর্শকের ঢাল সেটা পাবো হচ্ছে আমার 3, এখানে হচ্ছে 3 স্কয়ার আর এখানে 6 ইনটু 3 -1। তাহলে দিন শেষে কত পাবো? এখানেও দেখবা এখানে পাই 27 আর 3 18 -1 মানে হচ্ছে পাবো আমরা দিন শেষে 8। ওকে? আচ্ছা। তাই দেখো আমাদের পেয়ে গেছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে? ক্যালকুলেশনে ভুল ত্রুটি হতে পারে, তোমরা ঠিক করে নিবা। তাহলে আমরা বুঝতে পারছি। কিন্তু এখন যদি তুমি বলো যে ভাই আমাদের একটু দেখান তো, এখানে দেখান তো, তাইলে কিন্তু আমাকে দেখাইতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে? আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে আমি যদি স্পর্শকের সমীকরণ বের করে ফেলি কি আসবে বলো তো? এটার জন্য দেখো এই পয়েন্টের জন্য স্পর্শকের সমীকরণ কি আসবে? y মাইনাস y1, y1 মানে হচ্ছে 0। এরপর ঢাল, স্পর্শকের ঢাল পাইছি কত এটার জন্য? 8। তারপর x মাইনাস x1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, তাই না? তাহলে দিন শেষে এটা সমান কি পাইলাম? y সমান 8x প্লাস 8। দেখো ওখানে বসাও। এবার এই ফিগারে আসে বসাও। y সমান কত ছিল? আমাকে একটু সময় দাও। ওকে, এখানে পাচ্ছিলাম y সমান y সমান 8x প্লাস প্লাস হচ্ছে 8। দেখো এটা একটা স্পর্শকের ঢাল। আমরা কত বিন্দুতে বলছিলাম? -1, 0 তে। এই -1 কোথায় বলতো? এই যে দেখো -1, 0 তে আমরা একটা স্পর্শক পাচ্ছি। ঠিক আছে? তুমি যদি বড় করো তাহলে বুঝতে পারবা এরকম। এই যে দেখো, আর আরো বড় করো, আরো জুম করো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? টাচ করবে।
কিন্তু তোমার এখানে মনে হচ্ছে কিন্তু মিশে গেছে, কিন্তু তুমি যদি জুম করতে থাকো দেখো এই যে মিশে নাই, দেখছো? এই যে দেখছো মিশে নাই। তাহলে দেখো এই বিন্দুতেই কিন্তু পাইছো, এটা একটা স্পর্শক। এই দেখো বিন্দুটা, তুমি যদি এরকম নিয়ে আসি, এই যে সেই বিন্দুটা -1,0 বিন্দুতে, দেখছো পাচ্ছ? বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এরপর 1,0 বিন্দুতে আমরা স্পর্শক পাইতে পারি। দেখি তো সেই স্পর্শকটা কত হবে 1,0 বিন্দুতে। তাহলে আমি এখানে যদি করতে আসি, দেখো এখানে পাবো হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস y1 মানে হচ্ছে 0, এখানে -4x-1। দিন শেষে এটা কাজ করলে কত আসে? y = -4x মাইনাস মাইনাস +4। দেখো তো এবার এটা এই স্পর্শকটা কোথায় আসে? y সমান -4x +4। দেখছো এটাও একটা স্পর্শক আছে। তাহলে এই কালারটা ভিন্ন নেই। আচ্ছা, এই কালারটা কালার কেমনে চেঞ্জ করে জানো? হয়তো ভুলে গেছি। যাই হোক, এটা লালটা উঠাই দিলাম। না, এটা লালটা তো উঠাইলে হবে না। কালার চেঞ্জ করে কিভাবে? যাই হোক, দেখো এটা কত বিন্দুতে পাইছিলাম? এটা হচ্ছে 1,0 বিন্দুতে। দেখো তো 1,0 এটা না, এই দেখো এই বিন্দুতে এটা স্পর্শক। কিভাবে বুঝলাম? আপনার তো মনে হচ্ছে এটা মিশে গেছে। না, জুম করে দেখো এই যে ফাঁকা আছে। এটা একটা স্পর্শক। বলো তো বুঝছো কিনা? আরেকটা স্পর্শক আমরা কিভাবে পাইতে পারি? আরেকটা স্পর্শক তো আছে। 3,0 বিন্দুতে স্পর্শক পাওয়া যাবে। দেখি তো। তাহলে এটার সমীকরণ আসবে কি? স্পর্শকের সমীকরণ আসবে হচ্ছে y মাইনাস y1 এর মান হচ্ছে 0। আর এখানে এটার জন্য ঢাল পাইছিলাম, দেখো এই যে এখানে 8, সেই ঢালটা বসাও। তো এখানে পাবো হচ্ছে 8, তারপর পাবো হচ্ছে x মাইনাস x1 এর মান হচ্ছে বা 3। এখানে 3, এবার এটাই বসাই দেই সরাসরি। দেখো এটাতে বসাও, y equals to 8x minus 3। এবার একটু দেখো এই যে এখানে এসে এই বিন্দুতে ঢাল পাচ্ছি। দেখো আমি যদি জুম করাতে পারতাম বা এটাকে সরাই ফেলি, তাহলে তুমি বুঝতে পারবা। এটাকে যদি এখন বড় করে দেই, এটাকে যদি এখন বড় করে দেই, আচ্ছা ওকে, সরি, এটাকে একটু এখানে নিয়ে আসি। এই দেখো, এটাকে যখন আরো জুম করবা, এই যে বিন্দুতে 3,0 বিন্দুতে আমরা পাচ্ছি। তোমার কাছে মনে হচ্ছে এগুলো তো মিশে গেছে। না, মিশে যায়নি। এই দেখো, জুম করো, মিশে যায়নি। এই দেখো, এই যে মিশে যায়নি। আরো জুম করো, মিশে যায়নি। তাহলে ওই বিন্দুতে দেখো একটা স্পর্শক পাইছো। বলো তো বুঝছো কিনা? এবার চাইলে তুমি অবিলম্ব বের করতে পারো একসাথে। দেখছো কত কিছু? এই যে এখান থেকে একদম স্পষ্ট। তাহলে এভাবে ফিল নিয়ে সাথে y সমান এত, বক্ররেখার ছেদবিন্দু সমূহ কি কি সেটা আমাকে দেখতে হবে আগে। তাহলে ছেদবিন্দু সমূহ আমরা বের করে ফেলি। আমরা জানি x অক্ষকে ছেদ করলে আগের মতো লিখবো, y এর মান হচ্ছে 0। তাহলে y এর মান যদি 0 হয় আগের মতো লিখবা। y এর মান 0 হলে দেখো তো আমরা এখানে বসাবো x-1, এখানে 0 দিয়ে x-1 আর x-2, x-3 আবার আগের মতো লিখবো যে হয় x-1 = 0 অথবা x-2 = 0 অথবা x-3 = 0। এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে x এর মান পেলাম 1 আর 2 আর 3। তাহলে এখান থেকে আমাদের যে পয়েন্টগুলো বা ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদবিন্দু সেটা আমরা কি কি পেতে পারি? বলছে হচ্ছে 1, 0, 2, 0 আর একটা হচ্ছে 3, 0। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলছে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো দ্বারাই তো আমরা আসলে স্পর্শক পাবো, তাই না? এবং সেই স্পর্শকগুলির দুটি কি হবে? সমান্তরাল হবে। তৃতীয়টি হবে কি? 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, তাহলে আমরা একটু দেখতে চাই। আমরা দেখতে গেলে আমাকে জানি স্পর্শক পেতে গেলে অবশ্যই আমাকে আ ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি ওই y টাকে আগে গুণ করে ফেলি। তাহলে y কে x-1 আছে, বাকি এই দুটাকে যদি গুণ করি x-2 আর x-3 কে গুণ করলে আসবে দেখো x স্কয়ার 3x - 2x + 6। ওকে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? x-1 এখানে পাবো। আরেকটা গুণ বাকি আছে, সেই গুণটা করে ফেলি। এটার সাথে এটা গুণ করলে আসবে হচ্ছে x³ - 3x স্কয়ার 2x স্কয়ার মাইনাস না প্লাস 6x। ওকে। এরপর 1 দিয়ে গুণ করে দাও সবাইকে, x স্কয়ার 3x 2x - 6। এটাকে দিন শেষে মডিফাই করলে কত আসে? x কিউব। এখানে 3টা x স্কয়ার, 2টা 5টা x স্কয়ার, আরেকটা x স্কয়ার মানে 6x স্কয়ার পাচ্ছি। আর এখান থেকে যদি 5টা থেকে একটা মানে এখানে আছে 3টা থেকে 5টা আর এখানে 6টা মানে 11টা x থাকবে -6। এটাকে যদি এবার আমরা ডিফারেন্সিয়েশন করি কি আসবে বলো তো? এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি dy dx, তাহলে পাবো হচ্ছে 3x স্কয়ার 12x + 11। এখন আমার এইসব বিন্দুতে ঢালগুলো বের করতে হবে। তাহলে 1,0 বিন্দুতে 1,0 বিন্দুতে আমার ঢাল কি হবে? তাহলে আমরা বুঝতে পারতাছি। তোমরা একটু সুন্দর করে লিখবা। বিন্দুতে ঢালটা হবে আমার, দেখো 3 x এর মানে এখানে ভুজ, মানে ভুজ মানে হচ্ছে 1, তা 1 স্কয়ার। অনেকে ভাবতে পারো এটা কিন্তু x1, এটা y1, আসলে এগুলো দ্বারা আমরা ভুজ বুঝাচ্ছি আর কিছুই নয়। ঠিক আছে? আর এখানে তাহলে 1 + 11, তাহলে কত থাকে দেখো তো এখানে 3 - 12 + 11, তো আমরা পাচ্ছি হচ্ছে 14 থেকে 12 গেলে থাকে হচ্ছে 2। তাহলে 2, বলো তো বুঝছো কিনা? ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আর আরেকটা বিন্দু কত ছিল? 2,0। তাহলে 2,0 বিন্দুতে ঢাল কত দেখো তো? এই যে এখানে বসাবো, শুধুমাত্র এখানে বসাই ফেলো তাইলে হয়ে যাবে। তো সিমিলারলি ওখানে যদি বসাও 2,0 বিন্দুতে ঢাল পাবা হচ্ছে আমরা -1। আর 3,0 বিন্দুতে ঢাল পাবা কত? যাও ওখানে বসাই দেখো। বসায় পাবা হচ্ছে +2। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? ওরা বলছিল যে দেখো দুটি স্পর্শক দুটি সমান্তরাল। এখন দেখো এইটার ঢাল, এই যে এই বিন্দুতে ঢাল আর এই বিন্দুতে ঢাল যেহেতু হচ্ছে সমান, তো সুতরাং আমরা বলতে পারি কি ঢাল সমান হলে তার স্পর্শক দুইটা কি হবে? সমান্তরাল হবে। আর এটা হচ্ছে দেখো -1 কোণ উৎপন্ন করছে। তাহলে ঢালের মান -1, শুনো কিন্তু। তো আমরা জানি একটা সূত্রের সমান tan θ একই জিনিস, তাই কিনা?
তাহলে m যদি হয়ে থাকে -1, বুঝো m এর মান -1, তার মানে এখানে থিটা সমান কত হবে? তাহলে দেখবে এখানে থিটা সমান আসবে tan ইনভার্স -1। আমরা জানি এটাকে যদি হাতে কলমে করতে চাই, ক্যালকুলেটরতে করলে অবশ্যই 135 আসবে। হাতে কলমে করলে আমরা জানি যে tan 135 ডিগ্রির মান হচ্ছে -1। এখান থেকে tan আর tan ইনভার্স কাটাকাটি করলে থিটা সমান হচ্ছে 135। দেখো তো সেই কথাই বলছে কিনা? অর্থাৎ তৃতীয় স্পর্শকটি অবশ্যই 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলো তো বুঝছো কিনা? আচ্ছা, এটা গেল। তাহলে এরকম রিলেটেড যা থাকবে সব আমরা পারবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।